আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে সাব্বির ভাইয়া। তো আমি একটু চেক করে দেখব যে লাইভটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আর তোমরা যারা যুক্ত হয়েছো এই ইতিমধ্যে তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। গত ক্লাসে আমরা সার্কিট ওয়ানের তৃতীয় অধ্যায়ের কেভিএল কেসিএল অর্থাৎ কেভিএল এবং কেসিএল সম্পর্কিত একটা ম্যাথ করাইছিলাম, তাই না? তাহলে এই ম্যাথে কি তোমাদের কোনো সমস্যা আছে? আমি কিন্তু একটা বেসিক সার্কিট থেকে তোমাদের ম্যাথটা করাইছিলাম, আর এই যে সার্কিট থেকে ম্যাথটা করাইছিলাম ম্যাথ যদি পরীক্ষায় আসে ঠিক ওরকম সার্কিট থেকেই আসবে। হ্যাঁ, ওরকম সার্কিট থেকেই কিন্তু আসবে সবসময়, মনে রাখবা। তারপরেও আমি দরকার হলে আরও কয়েকটা সার্কিট থেকে তোমাদের ম্যাথ করাই দেবো। এখন আপাতত ওই সার্কিটের ওই ম্যাথটা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি ওই কেভিএল এবং কেসিএল সম্পর্কিত আরেকটা সার্কিটের ম্যাথ করাই। গত ক্লাসে যে সার্কিটের ম্যাথ করেছিলাম সেখানে আমার দুইটা ইএমএফ ছিল, আজকে আমরা তিনটা ইএমএফ দিয়ে একটা সার্কিটের ম্যাথ করি। তাহলে সেখানেও দুইটা ইকুয়েশন বের হবে এবং আমরা সেখান থেকেও ক্যালকুলেটারের ট্রিক্সের সাহায্যে আমরা অ্যান্সার বের করবো, তখন তোমরা দেখে নিতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, তারপরে আমরা এই ম্যাথ করে এই টপিকটা আমরা এই টপিক থেকে আমরা লিভ করে আমরা পরের টপিকে যাব। পরের টপিকটা হচ্ছে থেভেনিন থিওরেম, সেটা আমি আজকের ক্লাসে একটা বেসিক ম্যাথের সাহায্যে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তো আমি বই থেকে একটা সালের বোর্ডের কোশ্চেন আমি নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে নিম্নের চিত্রের সাহায্যে কার্শফের সূত্র প্রয়োগ করে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করো। নিম্নের চিত্রে কার্শফের সূত্র প্রয়োগ করে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করো। কি নির্ণয় করো? কারেন্ট নির্ণয় করো। আচ্ছা, প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে নিচের চিত্রে আচ্ছা, তাহলে আমরা চিত্রটা নিয়ে নিই। চিত্রটা হচ্ছে একটা সার্কিট এবং এই সার্কিটটা হচ্ছে তিনটা ইএমএফ বিশিষ্ট। কয়টা ইএমএফ? তিনটা। তাহলে তিনটা ইএমএফ বিশিষ্ট আমি একটা সার্কিট নিয়ে নিচ্ছি এবং সার্কিটটা দেখো, লক্ষ্য করো, এখানে আমার একটা ইএমএফ থাকবে, তারপর মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিব, তারপর এখানে একটা ইএমএফ থাকবে, তারপর এখানে একটা ইএমএফ থাকবে। আচ্ছা, এখন আমি রেজিস্ট্যান্সগুলোর মান দিয়ে দেবো। এটা হচ্ছে 10 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 15 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 5 ওহমের, এবং আমি যদি ইএমএফগুলোর মান দিয়ে দিই তাহলে হচ্ছে এটা 100 ভোল্টের। হ্যাঁ, এটা হচ্ছে আমার কত? 50 ভোল্ট। এটা হচ্ছে আমার 80। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে যা প্রশ্নে আছে তাই লিখে নিলাম। এটাই আমার চিত্র, আমার প্রশ্নে এভাবেই থাকবে।
তো আমি প্রশ্নে এইভাবে চিত্র থাকবে, আমি সুন্দরভাবে চিত্রটা এইভাবেই প্রশ্ন দেখে দেখে খাতায়, পরীক্ষার খাতায় উঠাবো। ঠিক আছে, ওঠানোর পর এখন যে কাজটা করব, আমাকে প্রথম কাজ হচ্ছে আমার কারেন্টের প্রবাহটা দেখানো, মানে আমাকে কারেন্টের মার্কিংটা করতে হবে, আমার কারেন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা আসলে আমার খুঁজে বের করতে হবে। তাহলে এখন আমি একটু চিত্রটার দিকে তাকাই, আমার সার্কিটের দিকে তাকাই। সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছ যে 3টা রেজিস্ট্যান্স আছে এবং 3টা কিন্তু ইএমএফও আছে, 3টা ভোল্টেজ সোর্সও আছে, আবার 3টা কি আছে, 3টা রেজিস্ট্যান্সও আছে। এখন দেখো, লক্ষ্য করো, সবসময় মনে রাখবা যে ইএমএফ এক বা একাধিক থাক কোনো ব্যাপার না, কিন্তু যদি দেখো যে এরকম 3টা ইএমএফ থাকে, তুমি লক্ষ্য করবা যে কোথা থেকে আমার বেশি ভোল্টেজ আসতেছে, কোথা থেকে কোন ইএমএফ থেকে আমার বেশি ভোল্টেজ আসতেছে। অবশ্যই এটা 100 ভোল্ট থেকে আসতেছে বেশি ভোল্টেজ, তাই না? তাহলে এই 100 ভোল্ট থেকে যদি বেশি ভোল্টেজ বের হয়, তার মানে আমার পুরো সার্কিটটা চালনা করতেছে আমার এই 100 ভোল্ট। এই 100 ভোল্টেই কিন্তু আমার পুরো সার্কিটটা চালনা করতেছে। আর এখানে 50 ভোল্ট 80 ভোল্ট একটা স্বাভাবিক অবস্থায় এরা থাকবে, এদের আসলে তেমন কোনো কাজ নাই এখানে, জাস্ট এরা যোগ বিয়োগ গুণ ভাগে ইকুয়েশনের মধ্যে থাকবে। তোমরা ম্যাথটা করলেই বুঝতে পারবা। তো দেখো এখন এখানে আমার যে ইএমএফটা আছে, এখানে এটা হচ্ছে আমার পজিটিভ প্লেট, এটা হচ্ছে আমার নেগেটিভ, তাই না? পজিটিভ নেগেটিভ, তো এগুলো পজিটিভ প্লেট নেগেটিভ থাকতেছে, পজিটিভ নেগেটিভ। তো আমি কি বলছিলাম, যেটা বেশি ভোল্ট সেখান থেকে আমার কারেন্ট বের হবে। ওকে, আচ্ছা, তাহলে আমার বেশি ভোল্ট 100 ভোল্ট, তাহলে এখান থেকে আমার কারেন্ট বের হচ্ছে, এই পজিটিভ থেকে কারেন্টটা বের হচ্ছে, পজিটিভ থেকে কারেন্টটা বের হয়ে এখানে আসলো, এবং এটাকে আমি ধরে নিলাম যে এটা আমার I1 কারেন্ট। কি কারেন্ট? I1 কারেন্ট। যদি তোমার প্রশ্নে এভাবে কারেন্ট I1 I2 I3 দিয়ে না দেয়, তাহলে তুমি এভাবে ধরে নিবা। যদি তোমার চিত্রে এইভাবে কারেন্টের যদি মার্কিং করা না থাকে, কারেন্টটা যে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা যদি না দেওয়া থাকে, তাহলে তোমাকে এইভাবে কারেন্টের যে প্রবাহটা তোমাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার পজিটিভ থেকে কারেন্টটা বের হয়ে এদিকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমার এই কারেন্টটা যখন এই বিন্দুতে আসলো, তখন আমার এদিকে চলে গেল, নিচের দিকে চলে গেল, এবং এই কারেন্টটাকে আমি ধরলাম I2 কারেন্ট। কি কারেন্ট? I2 কারেন্ট। এবং আরেকটা কারেন্ট, এই কারেন্টটা যখন এই বিন্দুতে আসছে, কিছু কারেন্ট এদিকে গেছে আবার এদিকেও গেছে, তাহলে এদিকে যে কারেন্টটা গেছে সেই কারেন্টটাকে আমি বলবো I3 কারেন্ট। কি কারেন্ট? I3 কারেন্ট। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছো কিনা একটু বলো তো? একটু কমেন্ট করে জানাও যে এতটুকু বুঝছো কিনা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার কাজ কি হবে? এখন হচ্ছে আমি একটু সাইড নোট করে নিব, তোমরা পরীক্ষার খাতায় সাইড নোট করে নিবা যে এখানে আসলে আমার 100 ভোল্ট, এখানে আমার একটা আছে, এটা আমার একটা ইএমএফ, এখানেও একটা ইএমএফ, এখানেও একটা ইএমএফ। এই ইএমএফগুলোর একটা করে নাম দাও। লেখো যে এখানে আমার E1 ধরলাম, এটাকে কি ধরলাম? E1 ইজ ইকুয়াল টু কত দেবো? E1 ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। ঠিক আছে, তারপর E2 কোথায়? এই যে এইটা হচ্ছে আমার E2, তাহলে E2 ইজ ইকুয়াল টু কি লিখবো? E2 ইজ ইকুয়াল টু লিখবো 50 ভোল্ট। ঠিক আছে, তারপরে এটাকে ধরলাম হচ্ছে E3, এটা কত দেবো? 80 ভোল্ট। আচ্ছা, এখন দেখো, এবং এখানে তোমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 কারেন্ট। তার মানে I1 কারেন্ট অবশ্যই R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমি দিলাম যে এটা হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 10 ওহম। ঠিক আছে, তারপর I2 কারেন্টটা কার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? এই 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি R2 ইজ ইকুয়াল টু দিলাম কত? 5 ওহম। ঠিক আছে, তারপর দেখো, তারপর I3টা কার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? অবশ্যই R3 মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে R3 কি হবে? 15 ওহম। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে কি বলো দেখি?
আমাকে বের করতে হবে নিম্নের চিত্রে অর্থাৎ নিম্নের যে সার্কিটটা আছে এই সার্কিটে কারশফের সূত্র প্রয়োগ করে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করতে হবে। এই প্রতিটি শাখার কারেন্ট বলতে বোঝাচ্ছে আমার I1 I2 I3 এর মান বের করতে হবে, এতটুকুই। ঠিক আছে, তাহলে I1 I2 এবং I3 মান যেহেতু বের করতে হবে, আমি কি করলাম, আমি হচ্ছে এখানে লিখলাম যে I1 ইজ ইকুয়াল টু হোয়াট, I2 ইজ ইকুয়াল টু হোয়াট, I3 ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, এগুলা তোমরা দিয়ে নিবা। ঠিক আছে, পরীক্ষার খাতা যখন প্রশ্ন এভাবে থাকবে তোমরা এইভাবে দিয়ে নিবা। আচ্ছা, এখন আসো আমরা এখন মূল ক্যালকুলেশনে চলে আসি। ঠিক আছে, আরেকটা কাজ বাকি আছে এই চিত্রের মধ্যে, যেটা কাজ হচ্ছে আমি একটু প্রত্যেকটা পয়েন্টকে মার্কিং করে নিব। মার্কিংটা কীরকম, আমি এটাকে ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি, এটা ধরলাম ই, এটা ধরলাম এফ, এভাবে মার্কিং করে নেব যাতে আমরা সহজে লুপ ধরতে পারি। কি ধরতে পারি? লুপ। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমার অ্যাট ফার্স্ট কি কাজ কি বলছিলাম, যে কারশফের কোনো ম্যাথ করতে গেলে প্রথম কাজটাই আমার হবে KCL অ্যাপ্লাই করা। কি অ্যাপ্লাই করা? সার্কিটের মধ্যে এমন একটা বিন্দু আমাকে খুঁজে বের করতে হবে যেখানে কারেন্ট আসে এবং সেখান থেকে কারেন্ট চলে যায়, অর্থাৎ ওখানে কারেন্ট আগত হচ্ছে এবং কারেন্ট ওখান থেকে নির্গত হচ্ছে, এমন একটা বিন্দু আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেই বিন্দুটি দেখো তো এখানে কি হতে পারে। তাহলে সেই বিন্দুটা আমি দেখতে পাচ্ছি যে সি বিন্দু। এই সি বিন্দুটার দিকে তাকাও একটু। সি বিন্দুতে আমার কারেন্ট I1 আসতেছে। যখন কারেন্ট I1 সি বিন্দুতে আসতেছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে I2 বের হয়ে যাচ্ছে এবং I3ও বের হয়ে যাচ্ছে, অর্থাৎ নির্গত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো দেখি? তাহলে আমরা লিখতে পারি দেখো এমনটা, যে আমার KCL যে সূত্রটা, এই সূত্রটা আমরা সি বিন্দুতে অ্যাপ্লাই করি। তাহলে আমরা লিখি যে সি বিন্দুতে KCL অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, আচ্ছা, সি বিন্দুতে তুমি KCL অ্যাপ্লাই করো, তাহলে এখন দেখো যে এখানে আমার আগত কারেন্ট কি? I1, তারপর I2 কি কারেন্ট? I2 হচ্ছে আমার নির্গত কারেন্ট, সি বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, তাই না? তাহলে I2, তারপর I3টা কি কারেন্ট? ওটাও হচ্ছে আমার নির্গত কারেন্ট, তাহলে আমি ওটাও নির্গত হলে I3 দিয়ে দেবো, ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তারপর দেখো এখন এখানে আমার I1টা ঠিক থাকতেছে, তাই না? এই যে I2 এর সামনেও মাইনাস, I3 এর সামনেও মাইনাস, তাহলে এই মাইনাসগুলো যদি আমি সমানের ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস, তাহলে I2 প্লাস I3। ঠিক আছে, তাহলে এতটুকুই আমি ঠিক রাখবো, আর এখানে আর কোনো কাজ করব না। এখন আসো আমরা লুপ ধরি, এই সার্কিটটাকে লুপ ধরে আমরা কি করি? KVL অ্যাপ্লাই করি। তাহলে এখন এই সার্কিটের মধ্যে যদি আমি লুপ ধরি, আমি চাইলে কিন্তু 3টা লুপ ধরতে পারবো। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে 3টা লুপ সবসময় ধরার প্রয়োজন নাই, 2টো লুপ ধরলেই দেখা যায় যে অ্যান্সার চলে আসে। তাহলে 3টে লুপ ধরার এখানে কোনো প্রশ্ন আসে না আপাতত। কিছু কিছু ম্যাথে এটা খুবই মানে এক্সেপশনাল, ব্যতিক্রম, তো ওগুলো পরীক্ষা আসবে না। তো 2টা লুপ ধরে করলেই তুমি ইজিলি ম্যাথটা সমাধান করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, লক্ষ্য করো যে আমার এখানে আমি চাইলে 3টা লুপ ধরতে পারি, 3টার মধ্যে যে কোনো 2টা ধরতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি চাইলে এখানে A B C F A একটা লুপ ধরতে পারি। আবার দেখো, আবার E D C F E এটা একটা লুপ ধরতে পারি। আবার A B C D E F A, এক কথায় এই সার্কিটটাকে আমি 3টা ভাগে ভাগ করে আমি ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু 3টা ভাগের মধ্যে তুমি চাইলে যে কোনো 2টা ভাগ নিয়ে, যে কোনো 2টা ভাগ, এই 3টা ভাগের যে কোনো 2টা ভাগ নিয়ে তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে অ্যান্সার বের করতে পারবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো, এখন আমরা 2টা লুপ নেই। হ্যাঁ, একটা লুপ নিচ্ছি হচ্ছে ধরো একটা লুপ। ঠিক আছে, তাহলে এই লুপটা কি লুপ? A B C F A, তাহলে এখানে আমরা কি প্রয়োগ করব? KVL প্রয়োগ করব। তাহলে এই লুপ থেকে আমরা শুরু করি কাজ। হ্যাঁ, তাহলে আমরা কোথায় লিখবো?
আচ্ছা এইদিকেও জায়গা কম। আচ্ছা নিচে লিখি, হ্যাঁ নিচে মোটামুটি জায়গা আছে। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা কোন লুপে কাজ করব এখন? এখন হচ্ছে আমরা এ বি সি এফ এ, আমি বলেছিলাম তুমি যে পয়েন্ট থেকে লুপ ধরবা সেই পয়েন্টে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে এ বি সি এফ এ, তাহলে আমরাও লিখলাম এ বি সি এফ এ লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই বা কেভিএল অ্যাপ্লাই করি। ঠিক আছে, যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখো তো আমরা কি পাবো? আমাদের কেভিএল এর সূত্র কি? সূত্র হচ্ছে আমার একটা ঘেরাবাবদ্ধ সার্কিটে বা একটা লুপের মধ্যে যে সকল আমার ইএমএফ থাকবে, এক বা একাধিক ইএমএফ, ও ওই লুপের মধ্যে যে সকল আমার ভোল্টেজ ড্রপ থাকবে এগুলোর বীজগণিতিক যোগফল হবে 0। তাহলে আমার এখানে দেখো লক্ষ্য করো, এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার একটা ইএমএফ। তারপর দেখো এই যে এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহমের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যেহেতু ওখানে আছে, তোমরা মনে রাখবা যে রেজিস্ট্যান্স যেখানে থাকবে সেখানে অবশ্যই একটা ভোল্টেজ ড্রপ থাকবে। তাহলে সেখানে আমি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটাকে নিলাম। তাহলে আমি রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটাকে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে 5 ওহম দেখতেছো, এই 5 ওহমের ভোল্টেজ ড্রপটাকে আমি নিলাম। তারপর হচ্ছে এখানে কি 50 ভোল্ট একটা কি ইএমএফ দেখতেছো, যেহেতু আমরা এক বা একাধিক ইএমএফ বলছিলাম, আমার একের অধিক ইএমএফ হতে পারে, তাহলে এই 50 ভোল্টটাকেও নিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমরা যে কাজ করব, এখন হচ্ছে দেখো এই যে 100 ভোল্ট, এখানে আমি বলেছিলাম যে এখানে একটা সাইনের ব্যাপার আছে, অর্থাৎ একটা চিহ্নের ব্যাপার আছে। চিহ্নের ব্যাপারটা কি রকম? চিহ্নের ব্যাপারটা হচ্ছে তুমি যদি পজিটিভ প্রথম চিহ্ন নিয়ে কাজ করো তাহলে ওই লুপের মধ্যে বা ওই ইকুয়েশনের মধ্যে তোমাকে সর্বদাই প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে। আবার তুমি যদি দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করো তাহলে তোমাকে ওই লুপের মধ্যে বা ওই ইকুয়েশনের মধ্যে তোমাকে তৃতীয় চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটু দেখি, লক্ষ্য করো। তাহলে এখানে আমার যদি আমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করি তাহলে কত আসছে দেখো তো, প্রথম চিহ্ন নিয়ে যদি কাজ করি। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, এই রেজিস্ট্যান্সগুলোর সামনে দেখো তো একটা কারেন্টের ডিরেকশন আছে না? কারেন্টের ডিরেকশনটা যেদিকে যাবে তার প্রথমে সাইনটা হবে পজিটিভ, হ্যাঁ এটা মাথায় রাখবা। তাহলে কারেন্টের ডিরেকশন যেখানে যাবে তার প্রথমে সাইন হবে পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তাই তো? আচ্ছা তারপর দেখো এখানেও ঠিক সেরকম, কারেন্টের ডিরেকশনটা এদিকে যাচ্ছে, তাহলে আমার প্রথমের সাইনের দিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে আমার নেগেটিভ। আচ্ছা দেখো এখন এখন লক্ষ্য করো, এখন হচ্ছে আমার, আমি এটাকে 100 ভোল্ট নিয়ে নিলাম, এখানে 100 ভোল্ট নিয়ে নিলাম নেগেটিভ, কারণ আমি প্রথম সাইন নিয়ে কাজ করতেছি। হ্যাঁ তোমরা চাইলে কিন্তু দ্বিতীয় সাইন নিয়ে কাজ করতে পারো। তোমরা যদি দ্বিতীয় সাইন নিয়ে কাজ করো তাহলে ওই লুপের মধ্যে সব জায়গায় দ্বিতীয় সাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি প্রথম সাইন নিয়ে কাজ করলাম -100 ভোল্ট। আচ্ছা তারপরে এখানে প্রথম সাইন নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি হবে? প্লাস, তাই না? প্লাস। আচ্ছা এই প্লাস আমি এখন কি লিখবো? এখানে ভোল্টেজ ড্রপ লিখবো। এই যে আমার রেজিস্ট্যান্স আছে 10 ওহমের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা আমি নেব। আমি কিন্তু কি নেব? ভোল্টেজ ড্রপ। আচ্ছা ভোল্টেজ ড্রপটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো তো, লক্ষ্য করো। তাহলে হচ্ছে আমার কি প্রয়োজন? তাহলে হচ্ছে অবশ্যই আমার এই 10 ওহম, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি হয়? আইআর, তাই না? আইআর। তাহলে এইটা যদি আমার VR1 হয়, এটাকে যেহেতু আমি VR1 ধরছিলাম, তাহলে এটা VR1 যদি হয় তাহলে এটা কি হবে? I1R1, তাই না? তাহলে আমি এই যে VR1টা কি আমার ভোল্টেজ ড্রপ, আমি VR1টাকে না নিয়ে I1R1টা একবারে নিয়ে নিতে পারি। তাহলে আমি I1R1টা একবারে নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে এখন আমার সিতে আসলো, কারেন্টটা কোথায় আসলো? সিতে। এখন সি থেকে এফ এর দিকে যাবে, তাই না? তাহলে সি থেকে এফ এর দিকে যাইতে গেলে এখানে একটা 5 ওহম আছে, তাহলে সেম একইভাবে আমার 5 ওহমের যে ভোল্টেজ ড্রপটা এটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 5 ওহমের ভোল্টেজ ড্রপটা কি হবে? তাহলে একইভাবে আমি লিখি যে প্লাস, কেন প্লাস দিলাম? কারণ আমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করতেছি, যার কারণে আমি প্লাস নিলাম। তাহলে কি হবে এখানে? I2R2, হ্যাঁ আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে এখানে কত ভোল্ট আছে? এখানে 50 ভোল্ট। এখানে আমি যদি প্রথম চিহ্ন নেই তাহলে 50 ভোল্ট ইজ ইকুয়াল টু কি হবে? 0, কারণ ওখান থেকে এসে আমার এই নেগেটিভে প্রবেশ করবে, আর আমার এখানে তেমন কোনো কাজ নাই। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি হচ্ছে এখানে R1 এর মানটা তো বসায় দিতে পারতেন।
অথবা আপনি এখানে -100 ভোল্ট না দিয়ে ডিরেক্ট -E দিতে পারতেন, E1 দিতে পারতেন। হ্যাঁ, আমি -E1ও দিতে পারতাম, আবার এখানে ডিরেক্ট আমি মানে ইচ্ছা, তোমার ইচ্ছা, এখন তোমাদের একটু সাজায় দেখানোর জন্য, একটু বোঝানোর জন্য আমি এভাবে দিছি। এখন দেখো, যদি আমি এখানে এই যে I1 R1টা এই I1 R1টার মধ্যে আমি যদি মান অ্যাপ্লাই করি, আমি কার মান পাচ্ছি? আমি কিন্তু I1 এর মান পাচ্ছি না, আমি কিন্তু R1 এর মান পাচ্ছি, তাই না? 10 ওহম পাচ্ছি। তাহলে এই 10 ওহম আমার কিসের মান? আমার R1 এর মান, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে একটু সাজাই নেই জিনিসটা, তাহলে কি হবে দেখো তো। তাহলে আমার এখানে মান যেটা আসবে সেটা হচ্ছে আমার 10I1। কি হবে? 10I1। আচ্ছা, 10I1। তারপর দেখো সেম একই প্রসেসে আমার এখানে কি R2 আছে, R2 এর মান কত? 5 ওহম। তাহলে আমি এখানে লিখি 5I2। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমার 50 ভোল্ট ঠিক থাকবে, তারপর ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো তো এখানে কোনো কাজ আছে কি? আছে। যেমন হচ্ছে এখানে -100 ভোল্ট এবং এখানে আছে কি +50 ভোল্ট। তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা করে নেই। আচ্ছা, -100 ভোল্ট থেকে আমার 50 কত 50 ভোল্ট, -100 ভোল্ট থেকে 50 ভোল্ট আমার কি বাদ যাবে, তাহলে কি থাকবে? -50 ভোল্ট থাকবে, তাই না? আচ্ছা, -50 ভোল্ট দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে +10I1। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমি এখানে যে KCL যখন অ্যাপ্লাই করেছিলাম, তাহলে I1 কি পেয়েছিলাম? I1 পেয়েছিলাম I2 + I3। তাহলে আমি এখানে কি করতে পারি দেখো, 10 × I2 + I3, তারপর দেখো +5I2 = 0। আচ্ছা, তারপর দেখো এখন এখানে -50 ভোল্ট আছে, এই -50 ভোল্ট আমি সমানের ওদিকে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো তো। যদি সমানের ওদিকে নিয়ে যাই তাহলে আমার এদিকে থাকতেছে +50 ভোল্ট, তাই না? তারপরে আমার কাজ কি আছে দেখো তো, এই 10টা কিন্তু গুণ অবস্থায় আছে না I2 এবং I3 এর সাথে, তাহলে আমি I2 এবং I3 এর সাথে গুণ করে দেই। দেখো, লক্ষ্য করো, তাহলে আমার কত হবে? 10I2 + 10I3। আচ্ছা, তারপর দেখো তো কি হচ্ছে, +5I2 = এই -50 ভোল্টটাকে এদিকে নিয়ে আসলে +50 ভোল্ট, তাহলে 50 ভোল্ট। ওকে। আচ্ছা, এখন দেখো তো এখানে 10I2 আবার 5I2, তাহলে এখানে একটু সাজায় লেখা যায় না? তাহলে কি থাকে বলো দেখি, 10টা আর 5টা, তাহলে কটা? 15টা। তাহলে 15I2 + 10I3 = 15 ভোল্ট। এটা হচ্ছে সমীকরণ 1। এ বুঝছো এতটুকু? বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, পাবন সেন বলছো যে ভাইয়া I1 - I2 - I3 = 0, এইটাই বুঝি নাই। আচ্ছা, বুঝতেছি না। দেখো, আমি কি বলতেছিলাম যে আমার যখন একটা সার্কিটের মধ্যে একাধিক ইএমএফ থাকবে, মানে একের অধিক ইএমএফ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো যার মধ্যে আমাকে দেখতে হবে কোন ইএমএফ এর মান বেশি। আমাকে এখানে দেখতে হচ্ছে যে আমার এখানে 100 ভোল্ট, এই 100 ভোল্টের মান বেশি। এই 100 ভোল্টের মান বেশি থাকার কারণে আমার পুরো সার্কিটটা চালিত হবে এই 100 ভোল্ট দ্বারা। আর বাকি যে ইএমএফগুলো দেখতেছো, ভোল্টেজ সোর্সগুলো দেখতেছো, এই ভোল্টেজ সোর্সগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, এদের তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এখন দেখো এই 100 ভোল্ট, একটু লক্ষ্য করো, 100 ভোল্ট থেকে আমার যদি কারেন্ট বের হয়, অবশ্যই পজিটিভ থেকে কারেন্ট বের হবে, এবং সে কারেন্টটা আমার এদিকে আসছে, এদিক থেকে বের হয়ে এদিকে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ধরলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমার I1। তারপর কোথায় আসলো এই I1 কারেন্টটা? এই সি বিন্দুতে আসলো, আসার পর তো আবার দুই দিকে ভাগ হয়ে গেছে, নিচের দিকে গেছে আবার এদিকে গেছে। আচ্ছা, আমরা KCL এর সূত্র থেকে পড়েছিলাম যে কোনো একটা বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল 0 হবে। তাহলে আমার এই সি বিন্দুতে আগত হয়েছে I1 কারেন্ট, নির্গত হয়েছে I2 এবং I3 কারেন্ট। ঠিক সেই অনুসারে আমি সি বিন্দুতে KCL অ্যাপ্লাই করে পাই I1 আগত কারেন্ট, যার সামনে I1 এর সামনে প্লাস চিহ্ন বসেছে, এবং প্লাস চিহ্নটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু সামনে
চিহ্ন দেওয়া, এটা উজ্জ্বল অবস্থা থাকে, ঠিক আছে। তারপরে I2 সামনে আমরা মাইনাস দিয়েছি, কারণ হচ্ছে I2 কারেন্টটা বের হয়ে গেছে বা নির্গত হয়েছে। আবার I3 সামনে মাইনাস দিয়েছি, মানে আমার I3 কারেন্টটা বের হয়ে গেছে বা নির্গত হয়েছে, এবং এগুলোর কি বীজগাণিতিক যোগফল শূন্য হবে বিধায় ইকুয়াল টু আমরা শূন্য করে দিয়েছি। তারপর আইটা এখানে ঠিক রাখলাম, I1টা ঠিক রাখলাম, I2 এবং I3টা আমরা সমানের ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল সমানের ওদিকে নিয়ে গিয়ে প্লাস করে দিয়েছি। বুঝতে পারছো এবার? ওকে, আমাদের এই ম্যাথে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা দ্রুত ম্যাথটা শেষ করব এবং এই ম্যাথটা শেষ করেই আমরা থেভেনিন থিওরেমে প্রবেশ করব, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে আমার একটা সমীকরণ বের হয়ে আসছে, এটা আমরা একটা লুপের কাজ করে পাইলাম। এবার আমরা আরেকটা লুপ ধরে নেই এবং এই লুপটা আমরা ধরবো পুরোটাই। ওকে, আচ্ছা দেখো, তাহলে কি বলতেছিলাম, তাহলে আমরা একটা লুপ নিয়ে কিন্তু কাজ করেছি, এখানে কাজ করার ফলে আমরা একটা সমীকরণ পেয়েছি। এবার আমরা আরেকটা লুপ নিয়ে কাজ করব এবং এই লুপটা হচ্ছে আমার পুরোটাই, ঠিক আছে। তাহলে পুরোটাই যদি হয় তাহলে আমরা নিতে পারি A B C D E F A, এই লুপটা আমরা এখন ব্যবহার করব। দেখো, তাহলে নিলাম হচ্ছে A B C D E F A। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমরা এই লুপে কি করব, KVL অ্যাপ্লাই করে, হ্যাঁ, KVL অ্যাপ্লাই করে পাই। দেখো কি পাই, লক্ষ্য করো, আমার এখানে যেহেতু আমি এ থেকে ধরেছিলাম, তো আগের মতোই আগের প্রসেসে আমি যদি প্রথম সাইন বা প্রথম চিহ্ন নিয়ে কাজ করি তাহলে আমার ওই লুপের মধ্যে সর্বদাই প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে। আবার যদি আমি দ্বিতীয় সাইন বা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি তাহলে আমাদের সর্বদাই দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা হচ্ছে এখানে আবার আগের মতোই প্রথম সাইন নিয়ে কাজ করি। তাহলে প্রথম সাইন নিয়ে কাজ করলে কত হবে, -100 লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে প্রথম সাইন হলে কত হচ্ছে, প্লাস, আমি কিন্তু আর ভেঙে ভেঙে লিখবো না, অর্থাৎ আমরা জানি যে এটা এই মানটা কত হবে, এই মানটা হচ্ছে আমার I1 R1, তাই না, ভোল্টেজ ড্রপ, যেহেতু আমি এখান থেকে ভোল্টেজ ড্রপ পাচ্ছি তাহলে কি হবে I1 R1, তাহলে আমি একদম মানটা বসাই দেই, তাহলে 10 I1, তাই তো। আচ্ছা, তারপর দেখো, তারপর এখন এখানে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে আমার প্রথম সাইন কি, প্রথম সাইন হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ নিলাম। তারপরে দেখো তো কি আসতেছে, তাহলে হচ্ছে আমার 15I3 থাকতেছে। আচ্ছা, তারপর দেখো, তারপর এখানে আসতেছে আমার এখানে একটা ইএমএফ আছে, এই ইএমএফটার প্রথম সাইন কি পজিটিভ, তাহলে পজিটিভ কি হবে, তাহলে পজিটিভ এটা হবে, তাই না। আচ্ছা, 80 ভোল্ট, আচ্ছা ইকুয়াল টু কি হবে, 0 হবে। আচ্ছা, এখন দেখো, আর কিন্তু আমার কোনো কাজ নাই, যখন এদিক থেকে কারেন্টটা বের হয়ে আসলো আবার কিন্তু কারেন্টটা ঘুরে ফিরে আমার এই নেগেটিভে প্রবেশ করবে, ঠিক আছে, এতটুকুই। তাহলে আমি এখানে একটা 100 ভোল্ট পাচ্ছি, প্রথমেরটা হচ্ছে আমার কত ভোল্ট, 100 ভোল্ট, তারপরটা হচ্ছে আমার 10 I1, অর্থাৎ একটা ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ আমি এখানে নিয়েছি। তারপর হচ্ছে 15I3, এইটা হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ, এখান থেকে আমরা নিয়েছি। তারপর হচ্ছে 80 ভোল্ট, এই ইএমএফটাকে আমরা নিয়েছি, ইকুয়াল টু 0 করলাম। এখন দেখো, এখন হচ্ছে আমার এই -100 ভোল্ট এবং এখানে কি আছে +80 ভোল্ট, তাহলে এই দুটোর ক্যালকুলেশন করো, এই দুটোর ক্যালকুলেশন করলে কি আসতেছে দেখো তো, এই দুটোর ক্যালকুলেশন করে আমার আসতেছে যে -20 ভোল্ট, তাই না। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমার +10I1, তাহলে 10I1 যদি এখানে থাকে তাহলে I1 = আমরা কি লিখতে পারি, এই দিকে তাকাও, I1 = আমরা লিখতে পারি I2 + I3, তাহলে আমরা লিখি যে 10I2 + I3, ওকে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমরা +15I3, তাহলে 15I3 এখানে দিয়ে দিলাম, তারপর +80 ভোল্ট = 0, ওকে। সরি, এখানে আর 80 ভোল্ট নেওয়া যাবে না, 80 ভোল্টের তো কাজ আমরা করে ফেলছি, দেখো 80 ভোল্টটা কিন্তু নেওয়া যাবে না, 80 ভোল্টের তো আমরা কাজ করে ফেলছি। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখন হচ্ছে আমরা এই -20টাকে সমানের ওদিকে নিয়ে যাই। আচ্ছা, মনে করো সমানের ওদিকে নিয়ে গেলাম, এখন এখানে একটু কাজ আছে, কাজটা লক্ষ্য করো, তাহলে 10কে যদি আমি I2 দিয়ে গুণ করি, 10I2, তারপর +10I3, তারপর +15I3 = তাহলে মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে +20 ভোল্ট, ওকে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে আমার
10i2 এবং এখানে আমার 10i3 প্লাস 15i3, এই দুটো কিন্তু একই, তাই না? তাহলে এই দুটো যোগ করা যায়। তাহলে আমরা লিখি 10i2 প্লাস, তাহলে কি হবে 25i3 ইকুয়াল টু 20 ভোল্ট। এটা হবে সমীকরণ 2। সমীকরণ 2 বুঝতে পারছো? বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাই দাও যে বুঝেছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা মাঝেরটা নিলাম না কেন প্রশ্ন করছো? এই মাঝেরটা আমি নিলাম না কেন? এবং আরেকজন প্রশ্ন করছো কারেন্টের ডিরেকশনটা এরকম তো গত ক্লাসে ছিল না, অনেকে প্রশ্ন করতেছো। আচ্ছা, কারেন্টের ডিরেকশনটা গত ম্যাথে আমরা দেখছিলাম যে আমার এখানে একটা ভোল্টেজ ছিল, মানে অর্থাৎ এখানে একটা ইএমএফ ছিল, আবার এখানেও একটা ইএমএফ ছিল। সেখানে কিন্তু একের অধিক ইএমএফ ছিল না, মানে সরি, সেখানে কিন্তু 3টা ইএমএফ ছিল না। এখানে যেমন এখানে একটা ইএমএফ, এখানেও একটা ইএমএফ এবং এখানেও একটা ইএমএফ। যদি এরকমটা কোনো সার্কিটে দেখতে পাও যে 3টা ইএমএফ আছে, কি করবা? দেখবা যে ওই ইএমএফগুলোর মধ্যে কোন ইএমএফ এর মানটা সব থেকে বেশি। আমার এখানে 100-এর মানটা সব থেকে বেশি, তাহলে আমাকে এই ইএমএফটা ধরে আমার কারেন্টের ডিরেকশনটা দেখাতে হবে। এই হচ্ছে বিষয়। আর মাঝেরটা নিয়ে কাজ করলাম না কেন, অনেকে প্রশ্ন করছো। দেখো, এই মাঝেরটা নিয়ে কাজ না করার কারণ হচ্ছে আমি লুপ ধরেছি আসলে কোনটা, একটু চিন্তা করো। আমি লুপ ধরেছিলাম এ বি সি ডি ই এফ এ, তাহলে আমার মাঝেরটা তো আসার কোনো প্রশ্নই আসতেছে না। আমি যদি কখনো এ বি সি এফ এ নিয়ে কাজ করি, তাহলে এই মাঝেরটা সহ আমাকে নিতে হচ্ছে। আর যদি আমি ই ডি সি এফ ই নিয়ে কাজ করি, তখন আমাকে মাঝেরটা নিতে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখন যে দুটো সমীকরণ বের হয়ে গেছে, এখন আমি একটা ক্যালকুলেটারে তোমাদের ট্রিক্স দেখাবো। হ্যাঁ, তোমাদের সাথে যদি ক্যালকুলেটার থাকে, ক্যালকুলেটার বের করে ফেলো জলদি করে, সবাই জলদি করে ক্যালকুলেটার বের করে ফেলো। ক্যালকুলেটার বের করে আমাকে কমেন্ট করো যে ভাইয়া ক্যালকুলেটার বের করে ফেলছি। যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে তারা খুব সহজেই পারবা, আর যাদের কাছে আপডেটটা আছে, ওকে, এই ক্যালকুলেটর যাদের সাথে কাছে আছে, তোমরা আমি যা যা বলতেছি এই ডিরেকশন অনুযায়ী এই ক্যালকুলেটর সহজে মান বের করতে পারবা। আর যাদের কাছে আপডেট ক্যালকুলেটর আছে ওটারও মান বের করতে পারবা। আমি এখানে যা যা বলবো তোমরা ওখানে খুঁজে বের করবা, পারবা কিন্তু, ঠিক আছে? আমি যা যা বলবো খুঁজে বের করলে তোমরা পারবা। আচ্ছা, ওকে, সবাই যদি বের করে থাকো তাহলে আমি বলি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমীকরণ দুটার দিকে তাকাও। দুইটা সমীকরণের মধ্যে আমার কোন মান দুটো অজানা? i2 এবং i3। এই সমীকরণের মধ্যেও আমার i2 i3 মান অজানা, এই সমীকরণের মধ্যেও আমার i2 এবং i3 মান অজানা। এবং i2 এবং i3 মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে আমরা দেখো এই যে আমাদের এই সমীকরণটার দিকে তাকাও, যখন আমরা সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, আমরা দেখেছিলাম যে i1 = i2 + i3। তাহলে এখানে যদি আমি i2 + i3 করি, তাহলে আমার i1 এর মানটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখো ক্যালকুলেটরের সাথে কেমনে বের করবো। ফার্স্ট ক্যালকুলেটরটাকে হাতে নিবা, হাতে নেওয়ার পরে দেখো অন বাটনের পাশে, মানে অনের সাথে দেখো যে মোড নামে একটা বাটন আছে, মোড নামে, মোড, এই এমন আছে মোড, ঠিক আছে? তো এই মোডে চাপ দাও, একবার, দুইবার, তিনবার চাপ দিছো। আচ্ছা, মোড যখন তুমি 3বার চাপ দিলা, তখন দেখো যে EQN একটা লেখা আসছে, EQN এরকমটা একটা লেখা আসছে। হ্যাঁ, তো EQN আসছে, আবার কিন্তু পাশাপাশি আরও দুইটা কিন্তু আসছে, তো ওগুলোর দরকার নাই। আমার EQN যেটা আসছে তার নিচে দেখো একটা 1 লেখা আছে, 1 আছে। তো আমি কি চাপবো? 1 চাপবো। তাহলে 1 চাপলাম, 1 চাপার সঙ্গে সঙ্গেই একটা লেখা চলে আসছে আননোনস। কি লেখা চলে আসছে? আননোনস। আচ্ছা, এই আননোনস লেখা অর্থ হচ্ছে আমার অজানা মান কয়টা? এই সমীকরণ দুটিতে অজানা মান কয়টি? সমীকরণ দুটিতে অজানা মান কিন্তু দুইটি, একটি হচ্ছে i2 আর একটি হচ্ছে i3। তাহলে যেহেতু অজানা মান দুইটি, তাহলে আমি আননোনসের এখানে 2 চাপ দিলাম। 2 চাপ দেওয়া মাত্রই আমার চলে আসলো A1। কি চলে আসলো? A1 চলে আসছে। এখন এই A1 এর মানটা আমরা কোথা থেকে পাবো? এই A1 এর মানটা হচ্ছে আমার এই 15, কে এই 15। তাহলে এই 15 যেহেতু আমার A1 এর মান, আমি কি করলাম
15 চাপলাম, 15 চাপার পর আমি ইকুয়াল দিলাম, ঠিক আছে। যখনই আমি ইকুয়াল দিলাম তখন আমার B1 চলে আসছে। কি চলে আসছে? B1। তাহলে এই B1 কোন মানটা? এই B1 এর মানটা হচ্ছে আবার 10, ঠিক আছে। তাহলে আমরা 10 চাপ দেই, 10 চাপ দিয়ে আমরা ইকুয়াল করি। ইকুয়াল করলে আমার কি চলে আসবে? C1। তাহলে C1 এর মান কোনটা? দেখো C1 এর মান কোনটা? এখানে আমার 50, অর্থাৎ 50। তাহলে আমি C1 এর মান 50 চাপ দিই। তাহলে 50 চাপ দিলাম, আবার ইকুয়াল করলাম। এবার আমার চলে আসছে A2। এবার কি চলে আসছে? A2। আচ্ছা, তাহলে A2 এর মান কোনটা হবে? এবার আমার দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় সমীকরণে A2 এর মান কি আসবে? 10। তাহলে আমরা 10 চাপ দেই, 10 চাপ দিয়ে ইকুয়াল করলাম। তারপর দেখো B2 আসছে। তাহলে B2 এর মান কোনটা হবে? এই যে 25 অর্থাৎ 25, ঠিক আছে। 25 চাপলাম, তারপর আমরা ইকুয়াল করি। আচ্ছা, এবার আসছে C2। তাহলে C2 এর মান কি হবে? এখানে 20 চাপলাম, এবার ইকুয়াল করলাম। আচ্ছা, ইকুয়াল করলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার একটা মান চলে আসছে, যেটা আমার এক্স এর মাধ্যমে প্রকাশ হয়েছে। কিসের মাধ্যমে? এক্স এর মাধ্যমে। তাহলে আমি এখানে দেখাই তোমাদের, এই এক্স এর মানটাই হচ্ছে, মনে রাখবা, এই এক্স এর মানটাই হচ্ছে আমার কি কারেন্ট? I2 কারেন্ট। কি কারেন্ট? I2। তাহলে আমরা লিখতে পারি যে I2 ইজ ইকুয়াল টু, আমার মান চলে আসছে 3.81। আচ্ছা, 3.81 এম্পিয়ার, 3.81 এম্পিয়ার। আচ্ছা, আবার যদি আমি ইকুয়াল চাপি তাহলে আমি ওয়াই এর মান পাবো। এই ওয়াই এর মানটা হচ্ছে, দেখো ওয়াই এর মানটা হচ্ছে আমার I3। কি মান? এটা I3। তাহলে I3 মান কত পাচ্ছি? -0.727, ঠিক আছে, এম্পিয়ার। আচ্ছা, দেখো তো তোমাদের কি মানটা এসেছে? তোমাদের এই মানটা ঠিক আছে কিনা একটু দেখো তো। ওকে ওকে ওকে, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন দেখো, এখন আমরা এই যে এখানে পেয়েছিলাম I1 ইজ ইকুয়াল টু কি? দেখো, অতএব I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। তাহলে আমার I2 প্লাস I3 হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একবারই মানটা বসাই দেই। তাহলে I2 এবং I3 মান কোথায় পেয়েছি? এই যে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার I2 মান, এটা হচ্ছে আমার I3 মান। তাহলে I2 মান বসাই দেই 3.81 প্লাস, এখানে আমরা যেহেতু মাইনাস মান এসেছে আমরা মাইনাস দিয়ে দিলাম ব্র্যাকেটে 0.727। ওকে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমার এম্পিয়ার, এবং এর মানের অ্যান্সার কত আসে দেখো। আচ্ছা, তাহলে এই যেহেতু গুণ অবস্থায় আছে মাইনাসটা প্লাসটা, তাই না? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, পুরোটাই কিন্তু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মনে রাখবা, এটা পুরোটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে কি আসতেছে? -0.727, ঠিক আছে। ওকে। আচ্ছা, যদি মাইনাস করে দেই তাহলে কত আসছে দেখো তো? 3.81 মাইনাস 0.727। আচ্ছা, অ্যান্সার পাচ্ছি 3.083। ওকে, এইটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার এবং এইটাও হচ্ছে আমার একটা অ্যান্সার। এগুলো প্রত্যেকটা এক একটা করে আমার অ্যান্সার। এই I2 এর মানও আমার অ্যান্সার, I3 এর মানও আমার অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো কি তোমরা? বুঝে থাকলে কমেন্ট করো। আচ্ছা ভাইয়া, অনেকে প্রশ্ন করছো যে আবার সমীকরণ বসাবো নাকি, আবার এক্স ওয়াই এর মান বসাবো নাকি। ডিরেক্ট আমি যা করলাম, যতটুকু করছি, এই বোর্ডের মধ্যে যা যা দেখতেছো, যতটুকু দেখতেছো, এভাবেই যদি তুমি পরীক্ষা দিয়ে দাও, আর কিচ্ছু লিখতে হবে না, এভাবেই যদি পরীক্ষা দিয়ে দাও, ওকে, যা যা দেখতেছো এভাবে দিলেই হবে।